কেমন আছো আপু? এখন তুমি সায়রা আপুদের বাসায় যাও না কেন? সিরাত রোজির গালে হাত রেখে জবাব দেয়। সময় পাই না বনু, অবশ্যই আবার যাব। আমরা কিন্তু অনেক আড্ডা দিব, প্রমিস করো। রোজি ডান হাত সিরাতের সামনে তুলে ধরল। সিরাত মিষ্টি এসে তার হাতের উপর হাত রেখে বলল, প্রমিস কিউটি। তৎক্ষণাৎ দুই ভাই রাহাত আর জয় সিরাতের মাথায় টোকা দিয়ে বলল। শুধু কি এই পেতনির সাথে কথা বললেই হবে? আমাদের কি চোখে পড়ে না? সিরাত খেয়াল করলো দুজনে একই ডিজাইনের পাঞ্জাবি পরেছে। অমনি টিপ্পনি কেটে বলল, পড়বে না? এভাবে চমৎকার পাঞ্জাবি পরে ঘুরলে সব মেয়েই ট্যাপ ট্যাপ করে তাকাবে। দরকার হলে তাকিয়ে থাকতে থাকতে পুকুরেও পড়ে যাবে। সিরাতের কথায় রাহাত হাঁ করে তাকায়। জয় মুচকি হেসে বলল, না বাবা, অন্য মেয়ের পুকুরের পরে মরতে হবে না, তুমি কালকেই হবে। তৎক্ষণাৎ সায়রা জয়ের মাথায় মৃদু ঘুষি দিয়ে বলল, রাস্তা মাপ ব্রাদার, ওর তাকানোর মানুষ হয়ে গেছে। প্রতিদিন জামাইকে দেখেই কুল পায় না। তুই কোথাকার কি? অন্য মেয়ের সাথে ফ্ল্যাট কর ব্রো। জয়সহ রাহাতও অবাক। রোজি ঠোঁট টিপে হাসছে, কারণ সে জানে কয়েকদিন আগে সায়রাই বলেছে সিরাতের বিয়ের কথা। জয় আর রাহাত অবাক হয়ে দুজন দুজনার দিকে তাকায়, দেখে মনে হবে কোনো ভয়ঙ্কর কথা বলেছে সায়রা। জয় অবাকের সুরে বলল, কে? সিরিয়াসলি সিরাত, বিয়ে হয়েছে তোমার? তুমি আমাদের একটু দাওয়াত দেওয়ার প্রয়োজন মনে করলে না? আজ ছাড়বো না। অতঃপর রাহাতের দিকে নজর দিয়ে বলল, কি বলছিস? আজ ট্রিট ছাড়া এক পাও নড়তে পারবি না। রাহাতের হ্যাঁ সূচক কথায় সিরাত হেসে ওঠে, আশ্বাস দেয় আজ সায়রা ট্রিট দিবে, কাল সিরাত। এতে অবশ্য ওরা থামলো, কারণ দুজনেই তাদের সমবয়সী, একই ইয়ারে পড়ে, শুধু ভার্সিটি ভিন্ন। রোজা পড়ে ইন্টার ফার্স্ট ইয়ারে। হঠাৎ তাদের কথার মাঝে সায়রাত তারাই সবাই সবকিছু ঠিকঠাক করে দরজার পাশে অপেক্ষা করলো। আবরান জানিয়েছে আসতে মাত্র 2 মিনিট লাগবে। তার কথা মতোই নিজেদের হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে রইল। প্রবেশ করার সাথে সাথে আবরানের উপর ছুঁড়ে মারবে। সবার শেষে দাঁড়িয়েছে সায়রা, হাতে অনেক বড় ফুলের তোড়া। সেকেন্ড 25 পরেই ভেজানো দরজা ক্যাচ করে খুলে গেল। তৎক্ষণাৎ সিরাত সহ সকলে সামনের ছেলেটার দিকে হাতের সমস্ত ফুল ছিটিয়ে চিল্লিয়ে বলে উঠল, হ্যাপি 3 ইয়ার অ্যানিভার্সারি আবরান ভাই। উইশ করা শেষ হলেও হাতের ফুলগুলো আবরানের দিকে ছিটিয়ে দেওয়া হলো না, কারণ সামনের মানুষটি আবরান নয়। ভুলবশতই হোক অথবা আশ্চর্যজনকভাবেই হোক, দরজার সামনে সাফওয়ান এন্ট্রি নিয়েছে। তাদের পরিকল্পনা সেখানেই আকস্মিকভাবে থেমে গেল। মুহূর্তেই চারিপাশে পিনপতন নীরবতা ছেয়ে গেল। কিভাবে এটা সম্ভব? তারা সকলেই হতভম্ব। চোয়াল ঝুলিয়ে বিস্ফোরণ দৃষ্টিতে চেয়ে আছে সামনের দিকে। সিরাত কোশ্চিনকালেও আশা করেনি এই মানুষটিকে। হঠাৎ অজানা ভয়ে সারা দেহ কেঁপে উঠল। মুহূর্তেই মনে হলো তার পা দুটিও অবশ হয়ে আসছে। সামনের মানুষটিও তাদের চিৎকারে চোখ খিচে দুহাতে কান চেপে ধরে আছে। সায়রা তাদের স্ট্রেটভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুঁচকালো। 2 কদম এগিয়ে রোজির বাহু টেনে সামনে একটু উকি দিতে তারও আত্মা শুকিয়ে গেল। যত্নে কিনে রাখা হাতে তোড়াটা তৎক্ষণাৎ পড়ে গেল মেঝেতে। চোখ দুটি হয়ে যায় অস্বাভাবিক বড়। হঠাৎ একসঙ্গে চিল্লানোর ফলে সাফওয়ান হতবাক। সে একটু আগেই বন্ধুদের সাথে রেস্টুরেন্টে আসে। 2 বন্ধু খাওয়া দাওয়া করে যখন চলে গেল, সেও উঠে দাঁড়ায় বাসায় যাওয়ার জন্যে। ঠিক তখনই পাশের প্রাইভেট রুম থেকে ভেসে আসা হাসির শব্দ কানে আসে। কেন জানি কৌতূহলবশত সেদিকে তাকায়। তৎক্ষণাৎ চোখে পড়ে সায়রার মুখ। বাকিরা ভিতরে ছিল বলে দেখা যায়নি। সায়রা দরজার সামনেই উকিঝুঁকি দিচ্ছিল। তখনই সাফওয়ান ভাবনায় পড়ে, সায়রা এত সেজে রেস্টুরেন্টে কী করছে? তবে কি আজ তার জন্মদিন? ওই দিন রাগের মাথায় খারাপভাবে কথা শোনানোর জন্য হালকা অনুশোচনায় ভুগল। ভাবলো উইশ করেই চলে যাবে। এসব ভেবে এদিকে আসতেই হঠাৎ দরজায় চাপিয়ে দেয় একটি যুবক। তার সন্দেহ তখন আরও প্রখর। কেন প্রাইভেট রুমের দরজা ভিজিয়ে রাখলো? মুহূর্তে হনহন করে এসে দরজা খুলতেই সবাই চিৎকার করে উঠল। আকস্মিক ঘটনার জন্য সাফওয়ান ছিল অপ্রস্তুত। সে ভয়ে চোখ বন্ধ করে কান চেপে ধরে। তৎক্ষণাৎ চারিপাশের পরিবেশও হয়ে গেল শান্ত। চক্ষু বন্ধ রাখা অবস্থাতে মিনিট এক পরে ধমকে সুরে সাফওয়ান তাদের বলল, আস্তে, ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? সিরাত ভয়ে ঘন ঘন শ্বাস ফেলে নিজের ওড়না চেপে ধরল। এই লোকটা কেন এসেছে এখানে? এত মাস পর কেন এভাবে দেখা হলো? তাদের মধ্যে থেকে সাফওয়ানের কথায় কেউ জবাব দেওয়ার আগেই ততক্ষণে আবরান সেখানে এসে উপস্থিত হয়। একগাল হেসে বলে ওঠে, সরি, আম্মুর ফোন এসে। কথা থেমে গেল সেখানে, কারণ সামনে রোজি, সিরাত, রাহাত আর জয় প্রশ্নবোধক চাহনিতে তাকিয়ে আছে সাফওয়ানের দিকে। তার কথায় রোজি জোরপূর্বক হাসলো। এবার আবরানের কণ্ঠে সাফওয়ান চোখ খুলে সামনে তাকাতেই থমকে গেল। চোখ পড়ল গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়া সিরাতের দিকে। মুখ ফসকে অস্পষ্ট স্বরে বলল, সিরাত, তুমি এখানে? সিরাত চোখ বন্ধ করে নিল। পরক্ষণে চোখের পানিতে কাজল লেপটে যায়। সাফওয়ান উত্তেজনায় কাঁপল, চোখে তার উচ্ছ্বাস। আপন মানুষ শত খুঁজে পাওয়ার পর যেমন আনন্দ হয়, ঠিক তেমন। সে চিন্তাও করতে পারছে না সিরাত তার সামনে, নাকি এসব দুঃস্বপ্ন। খুশিতে সে ভুলেই গেল আশেপাশের সমস্ত মানুষ। আবেগে হঠাৎ করে বসলো অস্বাভাবিক কাজ। হাত বাড়িয়ে সামনে সিরাতকে সর্বোচ্চ শক্তি দিয়ে হুট করে জড়িয়ে ধরল। সিরাত থমকে যায়।
শরীরের বল ছেড়ে দেওয়ায় তার দেহ এখন সম্পূর্ণ সাফওয়ানের বাহুডোরে বন্দি। সাফওয়ান তার চুলে অবিরত নাক ঘষে ঘন ঘন শ্বাস নিল, কম্পিত গলায় বলল, এতদিন কোথায় ছিলে সিরাত? জানো কতটা খুঁজেছি তোমায়। সিরাতের হুঁশ আসে। এ কি করছে সাফওয়ান? এত বড় কাজ কিভাবে করলো? সে সাফওয়ানকে কিছু বলার আগে সায়রা পিছন থেকে দৌড়ে এসে রক্তচক্ষু করে এগিয়ে আসলো। সাফওয়ানের দিকে সিরাতকে সরানোর বৃথা চেষ্টা করে উচ্চস্বরে বলল, ছাড়ুন বলছি, অসভ্য ইতর শ্রেণীর লোক। সিরাত এখন অন্য কারো বউ, লজ্জা করে না ওনের বউকে জড়িয়ে ধরতে? তুই কেন ওকে স্পর্শ করলি? ছাড় বলছি। রাহাত, রোজিয়া, জয় অবাক চোখে তাদের কাণ্ড দেখছে। আবরান সায়রার পাশে এসে বলল, এটা তো সিরাতের ফ্রেন্ড, তাই না? না, ও কখনোই সিরাতের বন্ধু না। সাফন হচ্ছে সিরাতের জন্য বিপদ। সিরাত এবার নিজেকে ছাড়ানোর জন্য মোচড়ামুচড়ি শুরু করলো। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে সাফওয়ানের হাতে থাপ্পড় দিতে থাকে। অনবরতই ছাড়ুন বলে চিল্লাতে থাকলো, তবুও এক বিন্দু নিজেকে ছাড়াতে পারল না। ততক্ষণে রেস্টুরেন্টের বাকি লোকেরাও হাজির তাদের কাণ্ড দেখতে। সাফওয়ান আরো শক্ত করে জড়িয়ে ধরে সিরাতের কানের কাছে ফিসফিস করে বলল, সিরাত, একবার বলো আমার সাথে যাবে, তাহলে তোমাকে ছেড়ে দিব, নয়তো শত শত লোক আসলেও আজ তোমায় ছাড়ছি না। সিরাত ডুকরে কেঁদে উঠে করুণ সুরে বলল। প্লিজ ছাড়ুন সাফওয়ান, সবাই দেখছে। সায়রা আবরানকে দিল এক ধমক। জয় আর রাহাতের কলার চেপে ধরে বলল, আশা দেখছিস, ওই শয়তানটার কাছে গিয়ে সিরাতকে ছাড়িয়ে আন। জয় আর রাহাত এবার চেতনায় ফিরল। আবরান আর জয় সাফওয়ানকে টেনে হিচড়ে আলাদা করলো সিরাতের থেকে। সায়রা আর রোজি সিরাতকে একদম রুমের কর্নারে নিতে সাফওয়ান হঠাৎ রাগে জয়ের মুখ বরাবর ঘুষি দেয়। রাগান্বিত গলায় বলল, তোর এত বড় সাহস, আমার থেকে সিরাতকে আলাদা করলি? আজ তোদের সবাইকে মেরে ফেলবো, তবু এখান থেকে নিয়ে যাব সিরাতকে। আবরান জয়কে সরিয়ে সাফওয়ানের দিকে তেড়ে যেতে সাফওয়ান সামনে চেয়ার তুলে আবরানের দিকে ছুঁড়ে মারে। আকস্মিক ঘটনায় আবরান মাথায় ব্যথা পায়। এমন গন্ডগোলে সিরাত ভয়ে গুটিয়ে দেয়ালের দিকে চেপে রইল। রেস্টুরেন্টের ম্যানেজার তৎক্ষণাৎ ফোন করে মালিককে। তিনি উত্তেজিত হয়ে পড়ে। এত বছরেও তার রেস্টুরেন্টে এমন ঘটনা ঘটেনি, অথচ আজ মারামারি। তিনি দেরি না করে পুলিশে খবর দেয়। রেস্টুরেন্টের বাকি লোকেরা ভয় এক প্রকার পালিয়ে গেল। রইল শুধু ম্যানেজার আর দুটি ওয়েটার। আবরানের মাথা থেকে রক্ত ঝরছে। সে মাথায় হাত চেপে ধপ করে বসে পড়ল মেঝেতে। সায়রা আবরানের অবস্থা দেখে চিৎকার দিয়ে উঠল। আবরান! সায়রার রাগ তখন আকাশচুম্বী। এত বড় স্পর্ধা, তার ভালোবাসার মানুষের গায়ে হাত। রাগে গজরাতে গজরাতে তেড়ে গেল সাফওয়ানের সামনে। কলার চেপে ধরে উচ্চস্বরে বলল, উত্তর বাচ্চা, তুই তুই আমার ভালোবাসাকে আঘাত দিয়েছিস। এই হাত আমি ছুরি দিয়ে কেটে ফেলবো। এই বলেই ভেতরে ঢুকে কেকের পাশ থেকে ছুরি নিয়ে যেতে সাফওয়ান ডান হাত বাড়িয়ে তার গলায় শক্ত করে চেপে ধরে। রাগে তার মাথা ঠিক নেই, আজ যে তার মাঝে বাধা হয়ে আসবে, সবাইকে মেরে ফেলবে। শক্ত করে টিপে ধরায় সায়রা ছটফট করতে লাগলো। সাফওয়ান চিবিয়ে চিবিয়ে বলল, শুয়োরের বাচ্চা, তোর সাহস তো কম নয়, আমার দিকে ছুরি তুলিস। তোর হাল আজ এমন করবো না, তুই নিজেকেই চিনতে ভুলে যাবি। সায়রার দম বন্ধ হয়ে আসছে। জয় উঠে ধরতে গেল সায়রাকে। রোজি সামনে গিয়ে সায়রাকে ছেড়ে দেওয়ার জন্য সাফওয়ানের হাতে একের পর এক খামচে দিচ্ছে। এত চেষ্টা করেও কেউ ছাড়াতে পারছে না। এক পর্যায়ে ছাড়া না পেয়ে কয়েক সেকেন্ড ছটফট করতে করতে গোঙাতে লাগলো সায়রা। চোখ মুখ উল্টে আসলো তার। সিরাত দিশেহারা, এসব কি হচ্ছে? আবরার জ্ঞান হারিয়েছে একটু আগে। সাফওয়ানের এরকম রূপ জীবনেও দেখেনি সিরাত। তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে সামনের মানুষটি সাফওয়ান। এগুলো সবকিছুই স্বপ্ন। একের পর এক মানুষকে আঘাত দিতেও বিবেকে বাঁচছে না তার। সিরাত মুহূর্তেই চোখ লাল করে এগিয়ে গেল। সাফওয়ানের সামনে যেতেই সে শীতল চোখে তাকায় সিরাতের দিকে। অধর বাঁকিয়ে হেসে এক ধাক্কায় ছেড়ে দিল সায়রাকে। বন্দি কবুতর যেমন ছাড়া পেয়ে বড় বড় নিঃশ্বাস নেয়, তেমনি সেও ছিটকে মেঝেতে পড়ে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে শব্দ করে কেঁদে উঠল। অস্পষ্ট স্বরে বলল, আজ কে বাঁচাবে সিরাতকে? সাফওয়ানের চোখের দিকে তাকিয়ে হঠাৎই সিরাত রাগে থরথর করে কেঁপে ঠাস করে থাপ্পড় দিয়ে বসলো তার গালে। এমন কাণ্ডে উপস্থিত সবাই আশ্চর্য নয়নে তাকায়। সাফওয়ানও হতবাক। কি করলো সিরাত? এত বড় ভুল! শেষে কিনা তাকে থাপ্পড় দিল। এর জন্য অনেক পস্তাতে হবে সিরাতকে। গালে হাত দিয়ে রাগে ফোঁসফোঁস করতে করতে বলল, খুব বড় ভুল করলে, এর মাসুল তোমার সারা জীবন দিতে হবে সিরাত। কথা শেষে সিরাত কেঁদে চিৎকার করে বলল, জানোয়ার, আমি ভাবতেও পারছি না এসব কাজ আপনি করেছেন। আগে তো সবচেয়ে খারাপ মনে করতাম প্রমুখকে, কিন্তু না, তার থেকে নিকৃষ্ট আপনি। সে বাজে হলেও কোনোদিন আমার শুভাকাঙ্ক্ষীদের আঘাত করেনি। একটু থেমে সাফওয়ানের সামনে থুতু দিয়ে বলল, আই হেট ইউ সাফওয়ান, আই জাস্ট হেট ইউ। শুনেছেন আপনি? আমি আপনাকে ঘৃণা করি। সাফওয়ানের মাথা কাজ করছে না। রাগে চট করে সিরাতের চুলের মুঠি টেনে ধরলো। চোখ মুখ তার লাল হয়ে আছে। রাগে মাথায় আগুন দাউ দাউ করে জ্বলছে। এর মাঝে সিরাত তাকে বলছে এ ঘৃণা করে। এতদিন তাকে না পেয়ে তো মেজাজ বিগড়ে আছে তার, অথচ সেই মেয়ের মুখে আজ শুনতে পাচ্ছে ঘৃণা করে। না, আজ এর একটা বিহিত সে করবে। সিরাত ব্যথায় চোখ খিচে বন্ধ করে রইল। কষ্টে হাউমাউ করে কান্না করেই যাচ্ছে সে।
কেউ ভয়ে আর তাদের সামনে আসছে না বাঁচাতে। সাফওয়ান অশ্রাব্য ভাষায় প্রমুখকে গালাগালি করতে করতে তৎক্ষণাৎ টেনে হিচড়ে সিরাতকে নিয়ে গেল গাড়ির কাছে। চুলের ব্যথায় তাকে যেতেই হলো সাফওয়ানের সাথে। রেস্টুরেন্টের মালিক তখনও রাস্তায়। সাফওয়ান এক ধাক্কায় গাড়ির ভেতর ছুঁড়ে মারল। সিরাত কষ্টে কেঁদেই যাচ্ছে। সাফওয়ান থেকে সিট বেল্ট পরিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। এক হাতে বাড়িয়ে সিরাতকে জড়িয়ে ধরে বলল, সরি, খুব ব্যথা লেগেছে। সিরাত মুহূর্তে গা গুলিয়ে আসলো। তার স্পর্শে মনে হচ্ছে যেখানে যেখানে সাফওয়ান ধরেছে সেখানে গরম পানির ফোসকা পড়ছে। সে নিতে পারছে না স্পর্শ। কই, প্রমুখ তো জোর করে বিয়ে করলো, একটু আধটু ছুঁয়েও দিত, তবুও তো খারাপ লাগতো না, শুধু ভয় লাগলো ভেতরে ভেতরে। তবে কি সে তার জন্যে হালাল বলে? রাগী গম্ভীর খারাপ লোক হলেও শুধুমাত্র তার জন্যে ভরসার মানব বলে কি তার ছোঁয়া বাজে লাগতো না? এসব ভেবে মস্তিষ্ক গরম হয়ে যাচ্ছে ধীরে ধীরে। রাগে এবার সাফওয়ানের হাতে কামড় বসায়। সাফওয়ান তখনই কোনো রকমে গাড়ি সাইডে রেখে হাত সরিয়ে আনলো। দেখলো দাঁত বসে গেছে। মুহূর্তে মাথায় রক্ত উঠে যায়। হাত বাড়িয়ে সিরাতে দুই গাল চেপে ধরে বলল, খুব সাহস বেড়েছে, আমাকে কামড় দাও, ওই সবগুলো দাঁত আমি ভেঙে ফেলবো। সাফওয়ানের চোখের দিকে তাকাতেই সিরাত ভয়ে শিউরে ওঠে। সাফওয়ান চোখ বন্ধ করে নিজেকে নিয়ন্ত্রণ করে। এরপর ফোন বের করে তার বাবাকে কল করলো। ওপাশে রিসিভ হতেই বলল, তোমার চট্টগ্রামের বাংলো বাড়িটা কিছুদিনের জন্য আমার লাগবে বাবা। কেন লাগবে, কি করবো, এসব কৈফিয়ত এই মুহূর্তে দিতে পারবো না। লাগবে মানে লাগবে। আর হ্যাঁ, মাওনা থানার ওসিকে এক্ষুনি কল করে বলো ফিরে যেতে, নয়তো চাকরি থাকবে না। তার বাবা ঠিক আছে বলেই রেখে দিল। সাফওয়ান ফোন পকেটে রাখলো। সিরাত ভয়ে তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মনে আসছে একটি প্রশ্ন, তাকে এখন কোথায় নিয়ে যাবে? সাফওয়ান গাড়ি ঝড়ের বেগে চালিয়ে চলে গেল অচেনা রাস্তায়, যা সিরাত জীবনেও দেখেনি। সাফওয়ান জোরে গানের ভলিউম বাড়িয়ে সিরাতকে বলল, ভালোবেসে না পেলাম, আর জোর করে হলেও তোমায় নিজের করে ছাড়বো। ওই প্রমুখ তোমার নাগালও পাবে না সিরাত। ওর জীবনে এখন খুব রিস্কের, যে কোনো সময় দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে। আজ থেকে শুধু তুমি আমার, শুধু এই সাফওয়ান খন্দকারের। একটু থেমেই আবারও নরম স্বরে বলল, খুব শীঘ্রই বিয়ে করে সম্পূর্ণরূপে তোমাকে পাবো। আমার ভালোবাসা আদর দিয়ে তোমায় সবকিছু ভুলিয়ে দিব। তোমার এই দেহে আগেকার চিহ্ন ছিল, এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তবে আজ থেকে এই দেহে আমার চিহ্ন থাকবে। তোমাকে স্পর্শ করার অধিকার শুধু আমার, আর কেউ আমাদের মাঝে আসলেই তাকে টুকরো টুকরো করে ফেলবো। সাফওয়ানের প্রতিটা কথায় সিরাতের মাথা গরম হয়ে যায়। রাগ বেড়ে গেল, তরতর করে ঘৃণায় মুখ ফিরিয়ে নিল সে। সাফওয়ান শব্দ করে হেসে সিরাতের চুলের ভেতর বাম হাত ডুবিয়ে দেয়। এতেই আরো গা গুলিয়ে আসলো সিরাতের। সাফওয়ানের জন্য তার মনে শত ঘৃণা জন্মালো। সাফওয়ান সিরাতের মাথা এক ঝটকায় তার বুকের কাছে নিয়ে আসে। অসহায় সিরাত ফুপিয়ে কেঁদে ওঠে। চোখ বন্ধ করতে চোখে ভাসলো প্রমুখের হাসজ্জ্বল মুখ, দুষ্টুমি করা সেই নির্লজ্জ ঠোঁট। বুকের ভেতর তৎক্ষণাৎ কষ্ট বাড়ল চিনচিন করে। অস্পষ্ট স্বরে কান্না মিশ্রিত গলায় বলল, আপনি কোথায় প্রমুখ? আমায় রক্ষা করুন, এই জানোয়ারের হাত থেকে বাঁচান আমায়। স্যার, আমি রান্না করতে পারবো না। কবির হাতে থাকা কাঠের টুকরাটা দূরে কোথাও ছুঁড়ে মেরে থমথমে গলায় বলল। তার কপাল বেয়ে ঘাম ঝরছে। বেচারাকে প্রমুখ কঠিনভাবে বলেছিল আজ সে রান্না করবে, তবেই বুঝবে প্রমুখের অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্য। কবির অবশেষে না পেরে বাসার সামনেই খালি জায়গায় সবার সাহায্যে ভাত বসায়। বিপত্তি ঘটে সেখানে। জীবনে রান্না না জানা কবির ঘাবড়ে যায়। থতমত খেয়ে ইউটিউব সবকিছু ঘেটে ঘুটে অবশেষে ভাত বসায় চুলায়। যদি এখানে এই সমস্যা মিটে যেত তাহলে তো হতোই, কিন্তু না। ভাত বসানোর থেকেও কঠিনতম কাজ হচ্ছে চুলায় আগুন ধরানো। বেচারা পাটশোলা দিয়ে অনেকক্ষণ চেষ্টা করলো, এই জলে আবার 2 মিনিট পরেই নিভে যায়। তার অবস্থা হলো কেঁদে কুল কিনারা না পাওয়ার মতো। একটু দূরেই তীক্ষ্ণ চোখে গভীর নয়নে তার সকল কাজই প্রমুখ পর্যবেক্ষণ করছে। মনে মনে ভীষণ মজাও পাচ্ছে। কবির না পেরে অসহায় মুখ নিয়ে তাকায় প্রমুখের দিকে। আজ একদম দেখার মতো হয়েছে তার মুখ। সবার ওর মুখ দেখে পেট ফেটে হাসি আসছে, কিন্তু সামনে প্রমুখ থাকায় আপাতত হাসি ভেতরেই রেখে দিল। কবির অনবরত ফুফু করে অল্পক্ষণ আগুন ধরাতে পারল। এই গ্যাস লাইট জ্বালাচ্ছে আবার ফু দিচ্ছে। শেষে কবিরের কষ্ট আর সহ্য করতে না পেরে হেল্পার হিসেবে দলের মাহাদিকে পাঠায়। অবশেষে দুজনের পরিশ্রমে 1 ঘন্টা পর ভাত রান্নার যুদ্ধে কবির জয়ী হয়। কিন্তু না, সে জয়ী হয়েও হতে পারল না, কারণ এখনো তরকারি অথবা ভাজাভাজি কিছু করা বাকি। তৎক্ষণাৎ তার চিৎকার দিয়ে কাঁদতে ইচ্ছা হলো। দুঃখী চেহারা নিয়ে পাশের মাংস রাখা বাটিতে তাকায়। ভেতরে ভেতরে তীব্র কষ্টে সে জর্জরিত। যে কিনা বউ ছাড়া একবেলা হাত দিয়ে খায় না, সে আজ একদল মানুষের জন্য রান্না করছে। এবার মেজাজ খেকিয়ে হাতে কাঠের টুকরো নিয়ে প্রমুখের সম্মুখে যায়। গিয়ে বলে দিল সে পারবে না। প্রমুখ ওর মুখের দিকে সম্পূর্ণ নজর দিল। বাম হাত ঠোঁটের কাছে ভর রেখে পায়ের উপর পা রেখে এতক্ষণ বসেছিল। মাঝে মাঝে অবশ্য কবিরের অগোচরে হেসেছেও। সে শুধু দেখতে চেয়েছিল আজ কত দূর পর্যন্ত কবির যেতে পারে। কিন্তু ওর পরাজিত হয়ে যাওয়া কথা শুনে মনে মনে ভীষণ হাসি পেল। তবুও যথাসম্ভব হাসি চেপে রেখে গলা খাকারি দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কেন রান্না করতে পারবি না? তাহলে এতগুলো মানুষ কি খাবে?
তোর মাথা? কবিরের এতক্ষণ তেজি রূপ নিমিষেই পানি হয়ে গেল। মাথা নত করে দমে যাওয়া গলায় বলল, আপনি চাইলেই রেস্টুরেন্ট থেকে খাবার আনতে পারেন। ঠিক আছে, আনবো, কিন্তু সম্পূর্ণ পেমেন্ট করবি। বলতে পারিস তোর পক্ষ থেকে পেট ভোজন আজ। কবির হতভম্ব হয়ে যায়, অবাক নয়নে তাকালো প্রমুখের দিকে। প্রমুখ ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করলো, কি রাজি আছিস? তবে যা, রেস্টুরেন্ট থেকে সবার জন্য ভরপুর খাবার নিয়ে আয়, নয়তো চুপচাপ রান্না কর, যা। কবির মিনমিন শুরু করলো, এতজনের জন্য খাবার আনলে আজ তার পকেট খালি হয়ে যাবে। রাগে তার চলন্ত গাড়ি নিয়ে পিষে যেতে ইচ্ছা করলো, তবুও কাদো কাদো মুখ করে পেছনে ফিরে তাকালো নিভে যাওয়া চুলার দিকে। এই মুহূর্তে সমস্ত মুখ কালো হয়ে গেল। এই চুলায় এখন মাংস বসালে সবাইকে না খেয়ে থাকতে হবে, তাই ভেবে নিল আজকে সে খাবার আনবে, তবে এই টাকা সুদে আসলে ফেরত নেবে। তপ্ত শ্বাস ফেলে রাস্তার দিকে হাঁটা দিতে প্রমুখ উচ্চস্বরে ডাকলো, আহমক কবির, এইদিকে আয়। কবির দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করলো। এমনিতেই পকেট খালি হওয়ার টেনশনে মাথা গরম হয়ে যাচ্ছে, এখন আবার এই লোক কি বলবে। দীর্ঘশ্বাস ফেলে পেছনে তাকে বেকুব মার্কা হাসি হেসে বলল, জি স্যার, বলুন, আরও কিছু বলবেন? প্রমুখ অযথায় আড়মোড়া ভেঙে নরম স্বরে বলল, সামনের বস্তা বস্তা হোটেল রেস্টুরেন্টের খাবার একদম আনবি না কবির। যা তার রেস্টুরেন্টের খাবার আমার মুখে রোচে না। কি করলে ওইসব খাবার কুকুর দিয়ে খাওয়াবো, এরপর তুই আবার যাবি স্বনামধন্য রেস্টুরেন্ট থেকে খাবার আনবি, বোঝা গেল? পকেট কিন্তু দ্বিতীয়বার খালি হবে, তাই বি কেয়ারফুল, যা। কবির ফোঁস করে নিঃশ্বাস ফেলে উত্তর দিল, খুব ভালো করেই জানা আছে স্যার, আপনি তো পারিনি কিভাবে আমাকে ফাঁসানো যায়। বললি কবির? প্রমুখের ধমকে কবির বিরক্তি সুরে বলল, কিছু না, দূর হ সামনে থেকে। হচ্ছি। কথা বলেই 1 মিনিটও সময় নষ্ট না করে পা চালিয়ে গেল খাবার আনতে। এখানে রেস্টুরেন্টের অভাব নেই, সবগুলোই মোটামুটি ভালো, তবুও সে খুব ভয়ে ভয়ে ভাবতে লাগলো কোনটায় যাওয়া যায়। তৎক্ষণাৎ হঠাৎ মনে পড়লো কিছুদিন আগে কবিরকে পার্সোনালি ভাবে একটা রেস্টুরেন্টে নিয়ে যায় প্রমুখ। সেখানে বিভিন্ন বিষয়ে আলোচনা করে, তারা পাস্তা আর ড্রিঙ্ক অর্ডার দিয়েছিল, খাবারও ছিল দারুণ। সেই কথা মনে হতেই কবিরের চোখে আনন্দে চিকচিক করলো। মুখে হাসি ঝুলিয়ে গাড়ি ছাড়াই চলল রেস্টুরেন্টের উদ্দেশ্যে। অবশ্য যেতে তার 20 মিনিট লাগবে। অল্প হেঁটে যেতেই মস্তিষ্ক নাড়া দিয়ে বুঝলো, বলদ কবির, 20 মিনিট তুই পায়ে হেঁটে যাবি? 3-3টে গাড়ি থাকতে তুই কেন হেঁটে আসলি? তৎক্ষণাৎ নিজের বোকামির জন্য নিজেকেই গালি দিল। সামনে এক রিক্সা মামাকে ডেকে উঠে পড়ল সে। সাফওয়ানের তাণ্ডব লীলার 15 মিনিট সময় পেরিয়ে গেছে। যত দ্রুত সম্ভব রাহাত সিএনজি ডেকে আবরান আর জয়কে সামনের ক্লিনিকে ভর্তি করিয়েছে। জয়ের সামান্য নাক দিয়ে রক্ত বের হয়েছে। হসপিটালে নিয়ে আসা মাত্রই ডক্টররা ব্যান্ডেজ করে দেয়। আবরানের অবস্থা তেমন ভালো নয়, মাথায় শক্ত চেয়ারের আঘাতের ফলে রক্ত ঝরেছে অনেক। তাকে এমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করিয়েছে ডক্টর। সাইরা আবরানকে ধরে হাউমাউ করে কেঁদেছে। তাদের হসপিটালে পৌঁছিয়ে দিলেও সেই রেস্টুরেন্টে অপেক্ষা করে থেকে গেছে পুলিশ আসার জন্য। সাফওয়ান আজকাল বেশি বার বেড়েছে, এর একটা বিহিত করতে হবে, তাই রোজই আসে বসে রইল সেখানে। পেছনে তাকে একবার দেখলো, আজ সকালেই হইচই করে সম্পূর্ণ সাজিয়ে রাখা রুমটার কি বিবশ অবস্থা। বেলুনগুলো ফেটে নিচে পড়ে আছে, কেকটাও ছড়ানো ছিটানো। মুহূর্তে 2 হাতে মুখ ঢেকে কেঁদে উঠল। রোজি ম্যানেজারকে তাড়া দিয়ে বলল, কোথায় আপনাদের মালিক? সে এখনো আসছে না কেন? পুলিশের আসতে এতক্ষণ লাগে? ম্যানেজার ফোন করছে বারবার, তবুও ধরার নাম নিচ্ছে না। এক পর্যায়ে রোজিকে বুঝিয়ে কল করলো শেষবারের মতো। শেষ মুহূর্তে রেস্টুরেন্টের মালিক কল ধরে চেঁচিয়ে উঠে বলল, কি হয়েছে কি? দেখছো না কল ধরছি না, তবুও কেন কল করছো? জরুরি মিটিংয়ে আছি, রাখো। ম্যানেজার তড়িঘড়ি করে বলল, কিন্তু স্যার, আপনারা পুলিশ নিয়ে আসার কথা ছিল। হ্যাঁ তো, চাকরি ছাড়া হতে চাও? স্বয়ং এমপি আমাকে একটু আগে কল করেছিল, ভুলেও যাতে পুলিশ নিয়ে না যাই, তাহলে আমার ব্যবসা তিনি শেষ করে দিবেন। আমার একমাত্র অবলম্বন এই ব্যবসা। এখন সামান্য একটা উটকো ঝামেলার জন্য ব্যবসা শেষ করে নিঃস্ব হব? এখন তুমিই বলো, এমপির ওপর কথা বলতে পারে? তাছাড়া ক্ষতিপূরণ তিনি দিয়ে দিবে বলেছেন। কিন্তু স্যার, একটা মেয়েকেও জোর করে তুলে নিয়ে গেছে, তার বন্ধুরা এখনো অপেক্ষা করছে। এত শিয়ানাগিরি করতে হবে না তোমাকে, তাদের ধমকে তাড়িয়ে দাও, নয়তো ফেসে যাব। যা ইচ্ছে হোক, রেস্টুরেন্ট থেকে বের করো, ফোন রাখো। অমনি ফোন রেখে দিলেন। ম্যানেজার কান থেকে ফোন সরিয়ে সামনের গ্লাসের ভিতরে তাকালেন। মেয়ে দুটির মুখ কাঁদতে কাঁদতে শুকিয়ে গেছে। তার খুব মায়া হলো, মালিককে বলতে ইচ্ছা হলো, আপনার চাকরি আপনি করুন, এভাবে অন্যায় দেখেও যদি চুপ করে থাকেন তাহলে দেশ একদিন রসাতলে যাবে। শুধুমাত্র টাকা আছে বলেই তারা সবসময় পার পেয়ে যাবে। কিন্তু বলা হলো না। মনের কথা মনেই রইল, কারণ বাসায় তার বৃদ্ধ বাবা মা, ছোট ভাই আর 2 বোন। গরিবের ভাড়া সংসারের হাল একমাত্র তাকেই নিতে হচ্ছে, তাছাড়া যে উপায় নেই, না খেয়ে থাকতে হবে। সে সায়রার সামনে গিয়ে থমথমে গলায় বলল, পুলিশ আসবে না, আপনারা বরং চলে যান। সায়রা চোখে মুখে হাজারো বিস্ময় নিয়ে তাকালো ম্যানেজারের দিকে। তার কর্ণদয়ে যে কথা পৌঁছালো সেটি কি আসলেই সত্যি? সে তৎক্ষণাৎ উঠে উচ্চস্বরে বলল, কি আসবে না? মানে কেন আসবে না? এত বড় ঘটনা ঘটে গেল, তবুও পুলিশ আসবে না?
এ কথা মানি না আমি, পুলিশকে আজ আসতেই হবে। রেস্টুরেন্টে তখন মানুষই ছিল না। ম্যানেজার হতাশ গলায় বলল, এদেশে টাকার পাওয়ারই মনের জোর বাড়ে। পুলিশকে না করে দিয়েছি এমপি সাহেব, তাই ওনারা ফিরে গেছে। তাদের ইচ্ছে নেই অযথা ঝামেলা করার, সময়ের মূল্য আছে ওনাদের কাছে। এবার তেতে উঠল সায়রা, রাগে গজগজ করতে করতে বলল, এমপি পর্যন্ত খবর চলে গেছে। তবে বেশ, আমার মামাও পুলিশ। এবার আমি নিজেই এই কেসের জন্য লড়ব। সিরাতকে অপহরণ করা আর নির্দোষ হয়ে আবরাম জয়কে আঘাত করা, এসবের শেষ দেখে ছাড়বো। কথা শেষে রাগে হাত মুষ্টিবদ্ধ করলো। তৎক্ষণাৎ কবির ভেতরে প্রবেশ করে কোনো ভনিতা ছাড়াই ম্যানেজারকে বলল, ওয়েটার কোথায়? জলদি 15 প্যাকেট কাচ্চি বিরিয়ানি আর ঠান্ডা দিন। সায়রা চট করে পেছনে ঘুরে তাকায়। কবিরকে এভাবে এখানে দেখে ভরসা খুঁজে পায় সে। এই কথা কেন আগে মনে পড়ল না? কবিরই তো পারে প্রমুখকে খবর দিতে, আর একবার যদি তার কানে যায় পৃথিবী তছনছ করেও সিরাতকে উদ্ধার করবে। এইটুকু বিশ্বাস সায়রা পাচ্ছে। কেন জানি আজ ইচ্ছে করছে একবার বিশ্বাস করে দেখতে। মন বলছে প্রমুখের মনে সিরাতের জন্য ভালোবাসা হয়েছে, নাহলে কেন একটা সাধারণ মেয়েকে বিয়ে করলো, যার জন্য কিনা হাজার হাজার মেয়ে লাইন ধরে বসে আছে। নিশ্চয়ই ভালোবাসা আছে বলেই বিয়ে করেছে। সে আর সময় নষ্ট করলো না, কবিরের দিকে তাকিয়ে ভাবতে থাকলো এই একটা সুযোগ। কবিরের কথায় ম্যানেজার ফিরে গেল খাবারের জন্য। কবির কপাল কুঁচকে ঘুরে ঘুরে দেখতে লাগলো এই কি অবস্থা এখানকার। পরিপাটি রেস্টুরেন্টের এই হাল, মনে ভয় জেঁকে ধরলো। যদি খাবার আজ ভালো না হয় তখন কি উপায়? সামনে দুটি মেয়েকে তার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে গলা খাকারি দিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।